রাজনৈতিক বাস্তবতা আসলে নির্বাচনটাই এখন মুখ্য কিনা, এটা কি যেমন প্রথম নির্বাচনটা মুখ্য নয়, কিন্তু নির্বাচন হচ্ছে একটা পথ। আমরা যে মানে দরজাটা খুলবো, মানে দরজা খুলে বাইরে যাব, আমাদের উদ্দেশ্য বাইরে যাওয়া, কিন্তু দরজাটা সামনে আটকে থাকলে দরজাটা হচ্ছে তার পথ। সেরকম একটা যদি জবাবদিহিমূলক ব্যবস্থা করতে চাই, নির্বাচন হচ্ছে তার পথ। নির্বাচনটা না হলে কি হবে? তাহলে কি অনির্বাচিত সরকারই থাকবে? তাহলে কি ইচ্ছার সরকার থাকবে? 5ই আগস্টের চেতনা বলতে কি বুঝি আমরা? 5ই আগস্টটা কেন হয়েছিল? 5ই আগস্টের চেতনার মধ্যে ছিল যে নির্বাচনটাকে আর প্রহসন করা যাবে না। 5ই আগস্টের মানে সুপ্ত আকাঙ্ক্ষা ছিল এই দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি থেকে মানুষকে রেহাই দিতে হবে, দুর্নীতিটা বন্ধ করতে হবে, টাকা পাচার বন্ধ করতে হবে, ব্যাংক এবং শেয়ার বাজারে লুটপাট হচ্ছে তার খবর মানুষ দেখছে, এগুলোকে বন্ধ করতে হবে। আর কি, যে মানুষকে অন্তত স্বস্তি দিতে হবে, যে কারণে তো শ্রমিকরা অকাতরে জীবন দিল। শ্রমিকদের নামটা কেউ বলতেই চায় না। আমাদের এখানে ছাত্র, শ্রমিক, জনতা সব মিলিয়ে তো 400-450 উপরে তো শ্রমিক জীবন দিল, অনেক শ্রমিক মারা গেছে। তাহলে এই যে তার মানে তারা কেন রাস্তায় নেমেছিল? তারা কি সব কোটা সংস্কারের জন্য এসেছিল? তারা এসেছিল বৈষম্য বিরোধী চেতনা থেকে। মানে যেখানে সমাজের যেখানেই বৈষম্য, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। এখন বৈষম্য বিরোধী এই যে লড়াইটা, এই লড়াই পরে যে রাষ্ট্রটা হবে সেটা পরিচালিত হবে কেমন করে? রাষ্ট্র পরিচালনার একটা পদ্ধতি তো লাগবে। সে পদ্ধতিটা কি হবে? যে ক্ষমতাটা কিভাবে পরিচালিত হবে এবং কারা ক্ষমতায় যাবেন। আমি খুব ভালো মানুষ, আমাকে আপনার ক্ষমতা দিতে হবে, অথবা আমার গায়ে জোর আছে, আমাকে ক্ষমতা দিতে হবে, এটা কি কোনো পদ্ধতি হতে পারে? সে কারণে বলেছিল যে আপাত গ্রহণযোগ্য পদ্ধতি কি, মানুষের মতামত নিয়ে আসেন। মানুষের মতামত নেওয়াটাকে তো আমরা নির্বাচন বলি। ওই মতামত নেওয়ার পদ্ধতিটা যেন কোনোভাবেই এটা যেন ম্যানিপুলেটেড না হয়, এটা যেন কখনো কখনো এটা যেন যেটা কলুষিত না হয়, এই ব্যবস্থাটা তো মানুষ করতে চেয়েছে বারবার। কিন্তু আমরা একটা অদ্ভুত বিষয় দেখছি, কিছু কৃত্রিম বিতর্ক এই সময় তৈরি করা হচ্ছে। কি বিতর্কটা কি? প্রথম বিতর্ক হলো জাতীয় সঙ্গীত নিয়ে। আরে বাবা, এটা কি জাতীয় সঙ্গীত কি আমাদের কোনো ম্যান্ডেটের মধ্যে ছিল? আচ্ছা, তারপরে আসলো কি স্বাধীনতার প্রশ্নটা নিয়ে। দেশটা স্বাধীন না হলে আজকে আমি আন্দোলনটা কিসের জন্য করছি? তাহলে স্বাধীনতার প্রশ্নটা তুললো। এরপর আবার কেউ কেউ দেখি দেশের সীমানা সম্প্রসারিত করার কথা ভাবছে। আচ্ছা আচ্ছা, সীমানা শুধু আমরাই সম্প্রসারিত করবো, পাশের দেশ তাহলে সীমানা সম্প্রসারণ করতে পারে না? তার মানে উস্কানি দিয়ে একটা দেশের মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করে রাখো। তার মানে কি মূল বিষয় থেকে অন্যদিকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে কি? এরপরে প্রশ্ন আসলো কি সাম্প্রদায়িকতার প্রশ্ন। সবসময় খেয়াল করবেন, সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা সংখ্যালঘুকে বিপন্ন করে। তাহলে এই 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 আমাদের দেশের সংখ্যাগুরু মুসলমানদের সাম্প্রদায়িকতা এখানকার হিন্দু, সনাতন, আদিবাসী, পাহাড়ি তাদেরকে বিপন্ন করে। ঠিক তেমনি ভারতেও সংখ্যাগুরু সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা সাম্প্রদায়িকতা তাদের ওখানকার ওদেরকে বিপন্ন করে। এইটার মধ্য দিয়ে কে বেনিফিট নিতে চায়? এর মধ্য দিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় তারা যেমন কষ্টে থাকে, অপমানের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, ভারতেও তাই হয়। এর মধ্যে দিয়ে কি ওরা বেনিফিট নিতে চায়? তাহলে কেন এই সাম্প্রদায়িক উন্মাদনা, কেন পতাকা অপমান করার প্রশ্ন? তাহলে এখানেও পতাকা অপমান হবে, বিপরীত ওখানেও পতাকা অপমানিত হবে। এই যে একটা কৃত্রিম উত্তেজনার মধ্যে দেশটাকে আটকে দেওয়ার চেষ্টা করা হলো কেন? আমরা একটা অভ্যুত্থান করেছি, আমরা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছি, তাহলে কেন এই কাজগুলো করা হয়? এখান থেকে কিন্তু মানুষের একটা সন্দেহ তৈরি হয়। এই যে 4টা শয়ের কথা আমি বলতে চাই, একটা হলো সীমানা বিতর্ক, সঙ্গীত বিতর্ক, তারপরে স্বাধীনতা নিয়ে প্রশ্ন, স্বাধীনতা এসছে কি আসে নাই, তারপর হচ্ছে সাম্প্রদায়িকতা। এর মধ্যে 4টা শয়ের আর একটা শ আছে, এর মধ্যে কি তাহলে শয়তানি আছে? তাহলে এটাও কিন্তু আবার একটু ভাবতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু খুব মানে ভালো লক্ষণ না। আমরা মনে করি একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ হোক। নতুন দল যদি ওয়েলকাম জানাই। আমরা তো ভাই অনেক দিন ধরে পুরনো দল করছি, জনগণ আমাদেরকে গ্রহণ করছে না। ধরেন নতুন দলকে যদি জনগণ গ্রহণ করে ওয়েলকাম। যেমন রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, ছাত্ররা যখন সামনে এসছে, সাধারণ মানুষ ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ওয়েলকাম জানাবো আমরা তাদেরকে। কিন্তু নতুন দল যেন নতুন অধঃপতনের সিঁড়ি তৈরি না করে। ক্ষমতায় থেকে এবং রাষ্ট্রের টাকা ব্যবহার করে কোনো দল গঠনের প্রক্রিয়া যদি হয়, তাহলে এটা কিন্তু নতুন দল মানে নতুন প্রজন্মকে আবার একটা অধঃপতনের সিঁড়িতে নামিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে। অভ্যুত্থান মানুষের মধ্যে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি করেছিল, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে মূল্যবোধের জাগরণ ঘটেছিল, অভ্যুত্থান পরবর্তীতে যদি আবার এই ধরনের কাজ হয়, তাহলে মানুষ কিন্তু বলবে আমাদের এত রক্ত শেষ পর্যন্ত কি ভুল পথেই দেশটাকে নিয়ে যাবে? ফলে এটা যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। আর একটা বিষয় যে
রাজনীতিটা হলো রাষ্ট্র এবং সমাজ, জি, সেটা পরিচালনার বিজ্ঞান। ফলে এর মধ্যে যাচাই হবে, বাছাই হবে, এর মধ্যে কখনো যেন ধর্মের ব্যবহারটা না হয়। ধর্ম হচ্ছে মানুষের বিশ্বাস, ধর্ম হচ্ছে মানুষের আবেগ, আর রাজনীতি হচ্ছে যাচাই বাছাই। এখন যাচাই বাছাই করে তো ধর্ম নেওয়া যাবে না, ওটা তো বিশ্বাসের উপর থাকতে হবে। কিন্তু যাচাই বাছাই করে আমি এই দল করব না ওই দল করব, আমি দরকার হলে এক দল পরিত্যাগ করে আরেক দলে যেতে পারি, সেরম করতে পারি। ফলে এই যে আমাদের এখানে রাজনীতিকে কোনোভাবেই যেন এমন জায়গায় নিয়ে যাওয়া না হয়, মানুষ যুক্তি করতে ভয় পায়, মানুষ কথা বলতে ভয় পায়, মানুষ মনের মধ্যে কথা থাকলেও বললে যদি কোনো বিপদ হয় এই জন্য কথা বলবে না, তাহলে তার একটা পাল্টা এবং একটা নেতিবাচক বিস্ফোরণও একসময় ঘটতে পারে। আমরা মনে করি খুব দারুণ একটা সময় এসছে বাংলাদেশে। 90-এর অভ্যুত্থানে গণতন্ত্রের দিকে আমরা যাত্রা শুরু করতে চেয়েছিলাম, আর 2024-এর অভ্যুত্থানে আমরা বৈষম্যমুক্ত একটা দেশের দিকে যাত্রা শুরু করতে চাই। ফলে এই একটার সঙ্গে আর একটা সম্পর্ক। আর 71 সালে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। স্বাধীন দেশের উপর দাঁড়িয়ে দেশটাকে স্বনির্ভর করতে চাই, আমাদের মর্যাদাকে সমুন্নত করতে চাই। এদিকে যদি যাই, সেক্ষেত্রে কোনো নতুন দল যদি আসে, মোস্ট ওয়েলকাম। জনগণ যাচাই করে দেখবে তাদেরকে তারা গ্রহণ করে কিনা। কিন্তু আমরা মনে করি এখন মূল কাজ হচ্ছে আমাদের অভ্যুত্থান পরবর্তী দেশটাকে জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করা। রাজনৈতিক সরকার কেন প্রয়োজন, যেটি হেলাল ভাই বলছিলেন, আপনি কি মনে করেন যে বাস্তবতা তেমনই এখন বাংলাদেশের? রাজনীতি সমাজ পরিচালনার নীতি যদি হয়, তাহলে সমাজের স্বার্থে তো রাজনৈতিক সরকার দরকার। আর একটা বিষয় যদি আমরা মনে করি যে আমরা কখনো যেন এরকম না করি, আগের সরকার যেমন মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাটাকে একটা হালকা কথায় পর্যবেসিত করে ফেলেছিল, ঠিক এই সরকারও, অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কারের মতো এই কথাটা মানে অতি কথনে এটা যেন আবার মানুষের কাছে একটা হালকা জিনিসে পরিণত না করে। মুক্তিযুদ্ধের চেতনাটাকেও যেন আমরা ধারণ করতে চাই, সংস্কারটাকেও আমরা অব্যাহত রাখতে চাই। এটা যেন কখনো এটা শুধুমাত্র বুলিতে পরিণত না হয়, এটা যেন আমাদের চেতনায় থাকে। সেই জন্য পরিমিতিবোধটাও খুব দরকার। আমরা একটা ছোট গল্প আছে না এরকম, যে কাউকে যদি জিজ্ঞেস করছে তোমার কফি নিয়ে দাঁড়িয়েছিলে, কেউ ধাক্কা মারলো, তোমার মানে কাপ থেকে কফি পড়ে গেল, তো বললো যে তোমার কফি পড়লো কেন? কেউ বলবে ধাক্কা মেরেছিল। আসলে উত্তর হচ্ছে কাপে কফি ছিল বলেই তো কফি পড়েছে, চা থাকলে চা পড়ে যেত, দুধ থাকলে দুধ পড়ে যেত। ঠিক তেমনি যখন মানুষ ধাক্কা খায় তখন তার ভেতর থেকে তার চেতনাটা বেরিয়ে আসে। এখন সেখান থেকে বেরিয়ে আসে সে কি গণতান্ত্রিক পথে হাঁটছে, নাকি স্বেচ্ছাচারিতার দিকে যাচ্ছে, নাকি মৌলবাদের দিকে যাচ্ছে। ফলে প্রশ্নের মুখে পড়লেই উত্তরটা তখন বেরিয়ে আসে। ধাক্কাটা অনেকটা প্রশ্নের মতো। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটা ধাক্কার মধ্যে পড়েছে, তার ভেতর থেকে গণতান্ত্রিক চেতনাটাই বেরিয়ে আসবে যে অবশ্যই একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করব। এবং আমরা মনে করি সেটাই জনগণের চাওয়া, জনগণ যেন সেই চাওয়াটা পূর্ণতা পেতে পারে।